Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি ফাইনাল ইয়ারের আন্তর্জাতিক আইনের ডি গ্রুপের বা সর্বশেষ যে ডি গ্রুপের প্রশ্নটা হয় সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। প্রথম প্রশ্ন, যুদ্ধ অপরাধ কোনগুলি? যুদ্ধ অপরাধ দায়ী অভিযুক্তগণ কিভাবে শাস্তি পায়? নুরেমবার্গ যুদ্ধ অপরাধের বিচার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। যুদ্ধ অপরাধ কোনগুলি সেগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। নিরীহ নাগরিক হত্যা, যুদ্ধবন্দী বন্দীদের প্রতি নিষ্ঠুরতা, অযথি ধ্বংস ও লুটপাট, নিষিদ্ধ অস্ত্র ব্যবহার, যৌন নিপীড়ন ও ধর্ষণ, মানবতা বিরোধী অপরাধ, জাতিসংঘ আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন। যুদ্ধ অপরাধ দায়ী অভিযুক্ত কিভাবে শাস্তি পায়? কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়? শাস্তি পায় দেওয়া আছে, দেখি কিভাবে শাস্তি পায়। যুদ্ধ অপরাধ অভিযুক্ত সাধারণত আন্তর্জাতিক বা জাতীয় আদালতের মাধ্যমে বিচারিত হয়। বিচার প্রক্রিয়ার মাধ্যমে শান্তি ও স্থায়িত্ব আসে। কিভাবে শান্তি প্রতিষ্ঠা হয়? আইনগত বিচারে, ন্যায় বিচারের পূর্ণ মিলনে, প্রতিরোধে, আন্তর্জাতিক স্বীকৃত ন্যায় বিচারের প্রতিষ্ঠা। নুরেমবার্গ যুদ্ধ অপরাধের বিচার। নুরেমবার্গটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 45 সালের শেষে প্রধান নাৎসিতার বিচার করার জন্য নুরেমবার্গ শহর জার্মানিতে 1945 থেকে 46 সালে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অনুষ্ঠিত হয়। এটি ইতিহাসের প্রথম আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল। তো এই যে মূল অভিযোগগুলো দেওয়া আছে, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ, শান্তি প্রতিরোধ বা অপরাধ, রায় ও গুরুত্ব। এই রায়ে ছিল মোট 24 জন শীর্ষ নাৎসি নেতা বিচারিত হন। 12 জনকে মৃত্যুদণ্ড, অনেকে কারাদণ্ড, কয়েকজনকে খালাস দেওয়া হয়। সুপ্রিম অর্ডার বা ঊর্ধ্বতন নির্দেশ বা মানব অপরাধকে মাপযোগ্য নয়, এটি একটি বড় আইনের নীতি। এটি আন্তর্জাতিক মানবাধিকার যুদ্ধ অপরাধের আইনের ভিত্তি তৈরি করে। নুরেমবার্গ ট্রায়াল পরবর্তী ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি বা অন্যান্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালের উদাহরণ হয়ে দাঁড়ায়। তো 3 নম্বর প্রশ্নটা, যুদ্ধের সময় বেসামরিক জনসাধারণের নিরাপত্তা যুদ্ধবন্দীদের তৎপরতা কমিশন 49 সালের জেনেভা কনভেনশনের কি বিধান রয়েছে তা আলোচনা করো। জেনেভা কনভেনশনের ব্যাপক একটা সুন্দর একটা বড় প্রশ্ন নয়, ব্যাপক প্রশ্ন বলতে বড় প্রশ্ন নয়, এটা খুব সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। এটা পড়তে পারে। জেনেভা কনভেনশন নিয়ে অনেকবারই প্রশ্ন পড়ে, এবারও পড়তে পারে। ব্যাপকভাবে আলোচিত একটা প্রশ্ন যেটাকে বলা হয়। তো জেনেভা প্রতিষ্ঠা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, জেনেভা কনভেনশনের প্রতিষ্ঠা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1949 সালে জাতিসংঘ তৎক্ষণাৎ 4টি জেনেভা কনভেনশন গৃহীত হয়। এবার 4টি কনভেনশনের প্রথম কনভেনশন আহত ও অসুস্থ সৈন্যদের সুরক্ষা, দ্বিতীয় কনভেনশন সমুদ্র যুদ্ধ আহত ও অসুস্থ সৈন্য, তৃতীয় কনভেনশন যুদ্ধবন্দীদের তত্ত্বাবধানে সুরক্ষা, চতুর্থ কনভেনশন বেসামরিক জনসাধারণ নিরাপত্তা। এটা খুব বিস্তারিতভাবে প্রত্যেকটাই ব্যাখ্যা করা আছে। প্রথম কনভেনশন, দ্বিতীয় কনভেনশন, তৃতীয় কনভেনশন এভাবে দেওয়া আছে। এটা আপনারা সুন্দরভাবে পড়ে নেবেন। আর এই প্রশ্নটা আর পিডিএফ লিঙ্ক আমার ওয়েবসাইটে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমার ওয়েবসাইট থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন। আর পিডিএফ লিঙ্কটা দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক অপরাধ আদালতের সাথে আন্তর্জাতিক আদালতের পার্থক্য দেখো। আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠামো বর্ণনা করো এবং এই আদালতের বিচারিক কার্যক্রম আলোচনা করো। আন্তর্জাতিক অপরাধ আইন এবং আন্তর্জাতিক অপরাধ আদালত বলতে কি বোঝো? আন্তর্জাতিক অপরাধ আইনের ন্যায্য বিচারের বিধানগুলি কি কি? আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠামো এখতিয়ার বর্ণনা করো। তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালত, আন্তর্জাতিক আদালতের মধ্যে পার্থক্যটা সুন্দরভাবে আলোচনা করেছে এবং সংক্ষিপ্তভাবে, যেটা আপনারা একবার পড়ে নিলেই মনে থাকবে। আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি কাঠামো। আইসিসি কাঠামোর 4টি প্রধান অঙ্গ নিয়ে গঠিত: বিচার বিভাগ, প্রসিকিউশন অফিস, রেজিস্ট্রি, রাষ্ট্রপক্ষ, অর্থায়ন। আন্তর্জাতিক অপরাধ আইন এর মূল বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, সুন্দরভাবে পড়ে নিতে হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইসিসি যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা দেওয়া আছে, মূল বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। আন্তর্জাতিক অপরাধ আইনের ন্যায্য বিচার সংক্রান্ত বিধান দেওয়া আছে, যেটা পড়ে নিতে হবে। নিজেকে রক্ষার অধিকার, স্বাধীনতা নিরপেক্ষ বিচার, সাক্ষাৎ প্রমাণ যাচাইয়ের অধিকার, সরাসরি পাবলিক ট্রায়াল, আপিল অধিকার, মানব সমান অধিকার, সাক্ষ্য অভিযুক্ত নিরাপত্তা, মানবিক ব্যবস্থা, প্রসিকিউশনের নিরাপত্তা। আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠামো মনে করো। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির কাঠামো: বিচার বিভাগ, প্রধান বিচার চেম্বার, আপিল চেম্বার, প্রসিকিউশন অফিস, রেজিস্ট্রি, রাষ্ট্রপক্ষ, অর্থায়ন। আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার কি কি আছে? অঞ্চল ভিত্তিক এখতিয়ার আছে, ব্যক্তিগত এখতিয়ার আছে, সময় ভিত্তিক এখতিয়ার আছে, অপরাধ ভিত্তিক এখতিয়ার আছে, স্বপ্রচিত বা অনুমোদিত বিচার। যুদ্ধের সময় বেসামরিক জনসাধারণের নিরাপত্তা, যুদ্ধবন্দীদের তত্ত্বাবধানে 1949 সালে জেনেভা কনভেনশনে কি কি বিধান রয়েছে তা আলোচনা করো। যুদ্ধের সময় বেসামরিক জনগণের নিরাপত্তা। প্রথম কনভেনশনে কি বলা আছে? বেসামরিকদের সুরক্ষা, মানবিক আচরণ, আক্রমণ, ধ্বংস, সীমিতকরণ, জোরপূর্বক স্থানান্তর ও দমন। যুদ্ধবন্দীদের প্রথম কনভেনশন শেষে প্রথম জেনেভা কনভেনশন কি কি বলা আছে? মূল বিধানসমূহ বলা আছে, তার মূল লক্ষ্য ছিল কি সেটা বলা আছে, যুদ্ধবন্দীরা কারা এবং তাদের প্রতি কিরূপ আচরণ করতে হবে। সর্বশেষ যে জি গ্রুপের প্রশ্ন সেটা, কোন কোন কার্যগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ দায়ী, কোন রাষ্ট্রপ্রধান কি কোন রাষ্ট্র দাবি করতে পারে? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই প্রশ্ন এবার পড়লেও পড়তে পারে। যুদ্ধবন্দী কারা দেওয়া আছে, কেন দেওয়া আছে, যুদ্ধবন্দীদের
যুদ্ধবন্দী কারা এবং কেন তারা যুদ্ধবন্দী সেটা বিস্তারিতভাবে দেওয়া আছে। যুদ্ধবন্দীর মধ্যে আচরণ কিভাবে করতে হবে, মানবিক আচরণ করতে হবে, খাদ্য পানি চিকিৎসা দিয়ে দিতে হবে, আবাসন নিরাপত্তা দেওয়া লাগবে, শ্রম ও কাজের সত্ত্ব, যোগাযোগের অধিকার, আইনের অধিকার, মূল লক্ষ্য কি, কোন কোন কার্যগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ বলে পরিগণিত হয় সেগুলো দেওয়া আছে। সেই জন্য মানবতার বিরুদ্ধে অপরাধের সংখ্যাটা আগে দেওয়া আছে। এইভাবে যদি আপনারা সঠিকভাবে পড়ে নিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার এই প্রশ্ন পূর্ণাঙ্গ মার্ক পাবেন। মানবতার বিরুদ্ধে অপরাধের প্রধান উদাহরণসমূহ কি? হত্যাযোগ্য, হত্যা চেষ্টাবোধ, পীড়ন, দাসত্ব বা জোরপূর্বক শ্রম, বিতাড়িত বা জোরপূর্বক স্থানান্তর, কারাগার, নির্যাতন, যৌন নির্যাতন, অন্যান্য অমানবিক কর্মকাণ্ড, এগুলি। মানবতার বিরুদ্ধে অপরাধের দায় কোন রাষ্ট্রপ্রধান কি অন্য রাষ্ট্র দাবি করতে পারে? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা সুন্দরভাবে পড়বেন। প্রাথমিক ধারণা, মানবতার বিরুদ্ধে অপরাধ হলো এমন গুরুতর অপরাধ যা বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক বা সংগঠিতভাবে সংগঠিত হয়। এর মধ্যে গণহত্যা, হত্যাযোগ্য, নির্যাতন, যৌন নির্যাতন, জোরপূর্বক বিতরণ, দাসত্ব ইত্যাদি অন্তর্ভুক্ত। এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা পদমর্যাদাকে দায়মুক্তি দেয় না। রাষ্ট্রপ্রধান উচ্চপদস্থ কর্মকর্তার দায়মুক্তি আইনের মূল ভিত্তি। ইংরেজিতে দেওয়া আছে, বাংলাটা পড়ে নিতে পারেন। রাষ্ট্রপ্রধান বা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, নির্বাচিত প্রতিনিধি বা সরকারি কর্মকর্তা কোনো অবস্থাতেই অপরাধের জন্য দায়মুক্তি পাবে না। অফিসিয়ালি ক্যাপাসিটি বা পদের মধ্যে দায়মুক্তি প্রমাণ নয়। গুরুত্বপূর্ণ দিক দেওয়া আছে, রাষ্ট্রপ্রধান বা সরকারের পদের মধ্যে অপরাধ মুক্তি দেয় না। আইসিজি বা অন্যান্য আন্তর্জাতিক আদালত ক্ষমতা সম্পন্ন। ডিপ্লোম্যাটিক ইউনিটি প্রযোজ্য নয়। উদ্দেশ্য নীতি, নো ওয়ান ইজ অ্যাবভ দ্য ল, কোনো ব্যক্তি বা পদের মধ্যে আন্তর্জাতিক অপরাধের বাইরে নয়, দায়িত্বশীলতা নিশ্চিত করা। রাষ্ট্রপ্রধান উচ্চপদস্থ কর্মকর্তা মানবতার বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে বিচার অবমুক্ত থাকবে না। রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার রোধ করা। ক্ষমতা থাকা অবস্থায় সংঘটিত অপরাধের জন্য দায়ী করা সম্ভব। এই প্রশ্নগুলোই ছিল ডি গ্রুপে। এই ডি গ্রুপের প্রশ্নগুলো যদি আপনারা সঠিকভাবে পড়তে পারেন, এই মোট 6টা প্রশ্ন, এই প্রশ্নগুলো পড়লে একবার দুইবার পড়লেই মনে থাকবে। এই প্রশ্নগুলোই আপনার এবার পরীক্ষায় কমন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই প্রশ্নটা আমার ওয়েবসাইটে পিডিএফ আকারে দেওয়া থাকবে, আর পিডিএফ লিঙ্কটা দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, যেখান থেকে আপনারা ক্লিক করে আমার ওয়েবসাইটে গিয়ে এই পিডিএফ লিঙ্কটা ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।